নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। গ্রুপ সি এবং গ্রুপ ডি দাগি শিক্ষাকর্মীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করল এসএসসি। মোট ৩,৫১২ জন রয়েছেন এই তালিকায়। দল থেকে সাসপেন্ড হবার পরও নিজের কাজে অনড়। এদিকে ভোটের আগে বারবার কবিরের দল বদল। হুমায়ুনের দ্বিচারিতায় তিতিবিরক্ত মুর্শিদাবাদ। রেকর্ড থাকলে বার্থ সার্টিফিকেটে ডুপ্লিকেট দিতে বাধ্য পৌরসভা। সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বহুতলের ছাদ নয়, এবার ভূগর্ভে রেন ওয়াটার হারভেস্টিং এর সিদ্ধান্ত কলকাতা পৌরসভার। শহরের ১৪৪টি ওয়ার্ডের প্রায় ৯০টি এলাকাকে চিহ্নিত করা হয়েছে। সাম্প্রদায়িকতার আগুনে ধ্বংসের খেলার বিরুদ্ধে লড়াই। সংহতি দিবসে একতার বার্তা মমতার। সংহতি দিবসে এক্স স্যান্ডেলে আরও একবার গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। কিছু রাজনৈতিক দল রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে চলবে লড়াই। সংহতি দিবসে এক্স স্যান্ডেলে আরও একবার গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একতার বার্তাও দিলেন তিনি। মমতা এক্স স্যান্ডেলে লেখেন, বাংলার মাটি একতার মাটি। এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামচন্দ্র বিবেকানন্দের মাটি। এই মাটি কখনো মাথা নত করেনি বিভেদের কাছে, আগামী দিনেও করবে না। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, বাংলায় সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানি। আনন্দ আমরা ভাগ করে নিই, কারণ আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন। বলে রাখা ভালো, ১৯৯২ সালে ৬ ডিসেম্বর ধ্বংস হয়েছিল বাবরি মসজিদ। ধ্বংসের পরের বছর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি বছর ৬ ডিসেম্বর সংহতি দিবস পালন করে আসছে তৃণমূল। এবার কর্মসূচি আয়োজনের দায়িত্বে তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন। শনিবারের সেই সভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়, ধর্মগুরু ও প্রতিনিধিরাও উপস্থিত সেখানে। মূলত কলকাতার পাশাপাশি ২৪ পরগনা ও হাওড়ার ছাত্র যুবদেরই মূলত এই কর্মসূচিতে আসতে বলা হয়। বুধবার সন্ধ্যায় নিরাপত্তা আধিকারিকের সঙ্গে সভার প্রস্তুতি নিয়ে বৈঠক করেন বিশ্বায়ন চট্টোপাধ্যায়, সার্থক বন্দ্যোপাধ্যায়, তীর্থাঙ্কুর ভট্টাচার্য। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘুদের নিশানা করে বিজেপি রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করতে পারে বলে ইতিমধ্যে অভিযোগ তুলেছে তৃণমূল। হাই নিউজ নেটওয়ার্ক। বাবরি মসজিদ নিয়ে বিতর্কে হুমায়ুন কবির। দল থেকে সাসপেন্ড হওয়ার পরও নিজের কাজে অনড়। এদিকে ভোটের আগে বারবার কবিরের দল বদল। মেরুকরণের রাজনীতি, হুমায়ুনের দ্বিচারিতায় তিতি বিরক্ত মুর্শিদাবাদ। বারবার দল বদল, মেরুকরণের রাজনীতি, উস্কানিমূলক ও বিতর্কিত চোখা চোখা কথা বলে সংবাদ মাধ্যমে ভেসে থাকার চেষ্টা। কখনো পুলিশ প্রশাসন, কখনো দলের নেতাদের আক্রমণ করে কুকথার ফুলঝুরি। অভিযোগ, প্রতিবারই তার মূল টার্গেট থাকে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি। আর এবার তো একেবারে বাবরি মসজিদ করার সংকল্প। সব মিলিয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের দ্বিচারিতার ঘটনায় প্রবল তিতিবিরক্ত মুর্শিদাবাদ। অন্যদিকে বিজেপিকে তোল্লায় দিতেই হুমায়ুনের এহেন তৎপরতা বলে মনে করছে রাজনৈতিক মহল। ভোট আসলেই হুমায়ুন কবির দল বদল করেন বলে একের পর এক তথ্য, ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন মুর্শিদাবাদের বাসিন্দারাই। বিজেপি নেতাদের সঙ্গে হুমায়ুনের ছবি তো রীতিমতো ভাইরাল। এর আগে কংগ্রেস ছেড়ে প্রথমে তৃণমূল, পরে বিজেপিতে যোগ দেন। বিজেপি প্রার্থী হিসেবে লোকসভা ভোটেও লড়ে গো হারা হন। আবারও তৃণমূলে ফিরে আসেন, কিন্তু এবার বলেছেন নিজেই নাকি গড়বেন দল। রাজনৈতিক রংবদলের ঘটনায় প্রবল বিরক্ত মুর্শিদাবাদের ভোটাররা। বিষয়টিকে যে গুরুত্ব দিচ্ছেন না, তা শুক্রবার স্বীকার করেছে কংগ্রেস, সিপিএম ও তৃণমূলের নেতারা। গত কয়েক মাসে নানা দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলেও অভিযোগ। তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার পর বিধায়ক পদ ছাড়বেন বলে ঘোষণা করলেও শুক্রবার আর কলকাতায় পা রাখেননি হুমায়ুন। বরং যেখানে মসজিদ গড়বেন বলেছিলেন, সেই জমি তিনি ঘুরে দেখেছেন। ২৪ ঘন্টা আগে করা তার ঘোষণা থেকে সরে এসে তার মন্তব্য এখনই নয়, তবে ডিসেম্বর মাসের মধ্যেই তৃণমূল ছেড়ে দেব। তাৎপর্যপূর্ণ হল, মসজিদ তৈরি নিয়ে হুমায়ুনের বিরুদ্ধে দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেনি।
মুর্শিদাবাদে শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের উপরই ছেড়ে দিয়েছে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। অন্যদিকে হুমায়ুন কবিরকে একহাত নিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, বেআইনিভাবে কোনো মসজিদ উঠতে পারে না। মসজিদ নির্মাণের জন্য রেজিস্ট্রেশন চাই। ধর্মপ্রাণ কোনো মুসলিম মানুষ বেআইনি মসজিদ সমর্থন করেন না। হাই নিউজ নেটওয়ার্ক। গ্রুপ সি এবং গ্রুপ ডির দাগি শিক্ষাকর্মীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করল এসএসসি। মোট ৩,৫১২ জন রয়েছেন এই তালিকায়। আগের মতো শুধু নাম ও রোল নাম্বার নয়, এবার আদালতের নির্দেশ মেনে রোল নম্বর, পোস্ট, অভিভাবকের নাম, জন্ম তারিখ সব মিলিয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়েছে। গ্রুপ সি ও গ্রুপ ডির দাগি শিক্ষাকর্মীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করল এসএসসি। মোট ৩,৫১২ জন রয়েছে এই তালিকায়। আগের মতো শুধু নাম ও রোল নাম্বার নয়, এবার আদালতের নির্দেশ মেনে রোল নাম্বার, পোস্ট, অভিভাবকের নাম, জন্ম তারিখ সব মিলিয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়েছে। আগে দাগি শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করা হয়েছিল, কিন্তু হাইকোর্ট নির্দেশ দেয় দাগিদের পূর্ণাঙ্গ তালিকা তাদের সমস্ত বিবরণী তথ্য দিয়ে প্রকাশ করতে হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ দিয়েছিলেন, 2016-এ নিয়োগে যারা কমিশনের সুপারিশে চাকরি পেয়েছে, পরে দাগি হিসেবে চিহ্নিত হয়েছে, তাদের পুরো তালিকা প্রকাশ করতে হবে। মামলাকারীদের তরফ থেকে সওয়াল করা হয়েছিল, একই নামে গোটা রাজ্যে বহু ব্যক্তি থাকতেই পারে, তাতে বিভ্রান্তিও হতে পারে। সেক্ষেত্রে শুধু নাম ও রোল নাম্বার দিয়ে কোনো ব্যক্তিকে চিহ্নিত করা যায় না। নামের পাশে রোল নাম্বার, কোন পোস্টে চাকরি করতেন, জন্ম তারিখ সঙ্গে অভিভাবকের নাম সম্পূর্ণ তথ্য দিয়ে প্রকাশ করতে হবে। মামলাকারীদের আবেদনে মান্যতা দেয় হাইকোর্ট। সম্পূর্ণ তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয় কমিশনকে। আদালত আবারও পর্যবেক্ষণ ছিল ওয়েমার শিটে অমিন, র্যাঙ্ক জাম্পিং, প্যানেল বহির্ভূত নিয়োগ সহ বহু দুর্নীতির অভিযোগও রয়েছে। ফলে কারা দাগি তা পূর্ণাঙ্গভাবে জানানো জরুরি। সেই নির্দেশ অনুযায়ী তালিকা প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। এর আগে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগেও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছিল কমিশন, আর এবার এই তালিকা প্রকাশ করল হাই নিউজ নেটওয়ার্ক। বিশেষ নিবিড় সংশোধনের কাজের চাপে যে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠেছে, তাদের পরিবারকে আর্থিক সাহায্য করতেও প্রস্তুত কমিশন। এই সংক্রান্ত রিপোর্ট হাতে পেলেই পদক্ষেপ করা হবে। পাশাপাশি 12 রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠকের প্রয়োজন। আবারও এসআইআর এর সময়সীমা বাড়ানোর ইঙ্গিত দিল কমিশন। পরিস্থিতি বিবেচনা করে আগেই এসআইআর এর সময়সীমা বাড়িয়েছে জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার 12 রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠকের প্রয়োজনে আবারও সময়সীমা বাড়ানোর ইঙ্গিত দিল কমিশন। পাশাপাশি জানানো হয়েছে, নিবিড় সংশোধনের কাজের চাপে যে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠেছে, তাদের পরিবারকে আর্থিক সাহায্য করতে প্রস্তুত কমিশন। মৃত্যু সংক্রান্ত রিপোর্ট হাতে পেলেই পদক্ষেপ গ্রহণ করা হবে। অক্টোবরের শেষভাগে জাতীয় নির্বাচন কমিশন বাংলা সহ মোট 12 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা করেছে। কাজ চলছে জোর কদমে। তবে প্রথমে খুব অল্প সময় বেঁধে দেওয়া হয়েছিল কাজ শেষের জন্য। ফলে প্রবল বিপাকে পড়েছে বিএলওরা, যদিও পরবর্তীতে বাড়ানো হয়েছে সময়সীমা। এর মাঝে শুক্রবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে এসআইআর প্রক্রিয়ায় চলা মোট 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওরা ভার্চুয়াল বৈঠকে কমিশন সিইওদের জানায়, যদি এসআইআর এর কাজের জন্য ডেডলাইন বাড়াতে হয়, তাহলে সংশ্লিষ্ট রাজ্যের সিইও দপ্তর যেন নির্বাচন কমিশনের কাছে বিষয়টি সুপারিশ করে। নির্বাচন কমিশন খতিয়ে দেখে তারপরেই ডেডলাইন বাড়ানোর সিদ্ধান্ত নেবে। বাড়াতেও পারে সময়সীমা। অন্যদিকে কাজের চাপে একাধিক রাজ্যে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৈঠকে যেসব বিএলওদের মৃত্যুর কথা উঠেছে, তাদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ভাবা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ময়না তদন্তের রিপোর্ট বলছে, বিষয়টি খতিয়ে দেখে সাহায্য করা হবে নির্বাচন কমিশনের তরফে। হাই নিউজ নেটওয়ার্ক। রেকর্ড থাকলে বার্থ সার্টিফিকেটের ডুপ্লিকেট দিতে বাধ্য পুরসভা। শুক্রবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শহরের বার্থ সার্টিফিকেট পরিষেবা নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠকে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। জন্ম মৃত্যুর নথি নিয়ে যারা সমস্যায় পড়েছেন, তাদের সুবিধার জন্য একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। একথাই জানিয়েছেন তিনি।
সঙ্গে ভোটার তালিকা সংশোধন নিয়েও দিয়েছেন ব্যাখ্যা। বৈঠকে তিনি বলেন, যাদের বার্থ সার্টিফিকেটের রেকর্ড আমাদের কাছে আছে তাদের যদি ডুপ্লিকেট সার্টিফিকেট বা অতিরিক্ত কপি লাগে আইন অনুযায়ী আমরা সেটা দিতেই বাধ্য। এখন চ্যাটবট মারফত প্রত্যেক দিন প্রায় 450টি আবেদন জমা পড়ছে। কয়েকদিনের মধ্যেই এই পরিষেবা বাড়িয়ে দৈনিক 600 করা হবে বলে জানিয়েছেন তিনি। অনলাইনের পাশাপাশি খুলছে অফলাইন কাউন্টার। ইতিমধ্যেই সিংহদুয়ারে নতুন কাউন্টার চালু করা হয়েছে। মানুষের ডিমান্ড বাড়ছে, তাই পরিষেবা আরও বাড়ানো হবে বলে জানিয়ে দিয়েছেন মেয়র। এছাড়া প্রতিদিন প্রায় 150 পাসপোর্ট ভেরিফিকেশন করার তথ্য দেন। তিনি স্পষ্ট করে বলেন, যাদের রেকর্ড আছে তাদের ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে দেব। কাজ শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি এসআইআর আতঙ্কে যারা পৌরসভার সাহায্য চাইছেন তাদেরও সহযোগিতা করতে পৌরসভা প্রস্তুত। সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন, বহু মানুষ নাকি ভোটার তালিকায় নাম খুঁজে পাচ্ছেন না। আর এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানান, কিছু জায়গায় শিফট হয়েছে, কিছু জায়গায় লেফট আছে। 11 মাসের কন্ট্রাক্টের সময় কলকাতায় এমনটা হয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, ধরুন চেতলায় থাকতেন, এখন বেহালায় চলে গিয়েছেন, তাহলে অটোমেটিকভাবে তিনি বেহালার ভোটার হবেন। পুরনো জায়গায় গিয়ে আর ভোট দিতে হবে না। পৌরসভা 1972 পর্যন্ত অনলাইনে রেকর্ড দেখে সার্টিফিকেট দিচ্ছে বলে জানিয়ে দেন তিনি। সময় লাগছে এর পেছনে বছরের নথি বের করতে। সমস্ত পৌরসভায় বিজ্ঞপ্তি জারি করা হবে, যাতে জন্ম সনদ চাওয়া হলে রেকর্ড থাকলে প্রদান করা যায়। তিনি বলেন, বার্থ সার্টিফিকেটের রেকর্ড থাকলে কোনোভাবেই কাউকে ফেরানো যাবে না। পুরমন্ত্রীর এই ঘোষণা জন্ম সনদ ও নাগরিক পরিষেবা নিয়ে উদ্বিগ্ন বহু মানুষের কাছে বড় স্বস্তি আনবে বলেই মনে করছে প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। দুদিন আগে সংসদে মেট্রো প্রকল্প নিয়ে সংশয়ের সুর শোনানোর পর এবার রাজ্যের একাধিক রেল প্রকল্প নিয়েও অনিশ্চয়তার বার্তা দিল কেন্দ্র। জমি অধিগ্রহণ না হওয়াকেই দায়ী করে রেল মন্ত্রক সরাসরি আঙুল তুলেছে রাজ্যের তৃণমূল সরকারের দিকে। দুই দিন আগে সংসদ মেট্রো প্রকল্প নিয়ে সংশয়ের সুর শোনানোর পর এবার রাজ্যের একাধিক প্রকল্প নিয়ে অনিশ্চয়তার বার্তা দিল কেন্দ্র। জমি অধিগ্রহণ না হওয়াকেই দায়ী করে রেল মন্ত্রক সরাসরি আঙুল তুলেছে রাজ্যের তৃণমূল সরকারের দিকে। বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই প্রকল্প রাজনীতি ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত ফের তীব্র হল বলে মনে করছে রাজনৈতিক মহল। শুক্রবার রাজ্যসভায় বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রশ্ন লিখিত জবাবে রেল জানায়, বাংলায় যেসব নতুন লাইন, থার্ড লাইন, ফ্লাইওভার বা রেল ওভারব্রিজের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প চলছে তার বেশিরভাগ জমি জটের কারণে কার্যত স্তব্ধ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সব প্রকল্প মিলিয়ে রাজ্যে মোট প্রয়োজন 4,564 হেক্টর জমি। অধিগৃহীত হয়েছে মাত্র 1,250 হেক্টর, অর্থাৎ প্রয়োজনের 73% জমি এখনো অনুপস্থিত। যেসব প্রকল্প জমি জটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে তার মধ্যে রয়েছে নবদ্বীপ ঘাট থেকে নবদ্বীপ ধামের নয়া লাইন, নৈহাটি থেকে রানাঘাটের থার্ড লাইন, কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুরের নয়া লাইন, চন্দনপুর থেকে শক্তিগড়ের ফোর্থ লাইন, গৌরীনাথ ধাম রেল ফ্লাইওভার। তবে ব্যতিক্রম সেবক রুংপো প্রকল্প। সেখানে প্রয়োজনীয় 335 হেক্টরের মধ্যে প্রায় 127 হেক্টর জমি ইতিমধ্যে অধিগৃহীত হয়েছে। রেলের দাবি, বাকি জমি মিললেও গতি বাড়বে আরও। রেল মন্ত্রক লিখেছে, তারকেশ্বর থেকে বিষ্ণুপুরের নয়া লাইন 2016 সাল থেকে আইন শৃঙ্খলা জনিত সমস্যায় বন্ধ। দেশপ্রাণ থেকে নন্দীগ্রাম অংশেও একই অবস্থা। মূলত জমি এবং আইন শৃঙ্খলা নিয়ে জটিলতার কাজ এগোয়নি। এই প্রসঙ্গে রাজ্যসভার জিরো আওয়ারে তৃণমূল সাংসদ প্রকাশে বড়াইক অভিযোগ করেন, রেল প্রকল্প বাস্তবায়নে কেন্দ্র বাংলার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। তার দাবি, উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে রেল কাজের জন্য প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট রাজ্য আগেই দিয়েছে, তবুও রেল কাজ শুরু করেনি। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে কেন্দ্রের শাসক দল তৃণমূল সরকারের বিরুদ্ধে উন্নয়ন ব্যবহৃত হওয়ায় অভিযোগ তুলতে আরও আগ্রাসী হচ্ছে। রেলের রিপোর্ট তারই ইঙ্গিত দিচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যে বেড়েছে ডিমের দাম। 8 টাকা পিস প্রতি বিক্রি হচ্ছে ডিম।
যেখানে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 7 টাকায়। এই পরিস্থিতিতে শহরের একাধিক বাজারে হানা দিল টাস্ক ফোর্স। রাজ্যে ডিমের উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে, কিন্তু বাজারে সেই বাড়তি সরবরাহে লেশমাত্র প্রভাব নেই। খুচরো বাজারে ডিমের দাম টানা কয়েক সপ্তাহ ধরে আগুন, প্রতি ডিম 8 টাকা কিংবা তারও বেশি। পাইকারি বাজারে যেখানে ডিম পাওয়া যাচ্ছে 6.80 টাকায় কিংবা 7 টাকায়, সেখানে খুচরো দামে এত ব্যবধান নিয়ে ক্রেতাদের ক্ষোভ বাড়ছেই। ঠিক এমন পরিস্থিতিতেই শহরের বিভিন্ন বাজারে অভিযান চালালো টাস্ক ফোর্স। কালো বাজারে রুখতে বড়বাজার সহ মানিকতলা সহ শহরের বেশ কয়েকটি বড় বড় বাজারে হানা দিয়েছে টাস্ক ফোর্স। ব্যবসায়ীদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন টাস্ক ফোর্সের সদস্যরা। সরেজমিনে দোকান ঘুরে বিক্রেতাদের থেকে মূল্য তালিকাও খতিয়ে দেখেছেন তারা। কেন দাম কমছে না, এই প্রশ্নের উত্তর খুঁজতেই প্রশাসন ইতিমধ্যেই জেলা ভিত্তিক বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। শীত পড়লেই চাহিদা বাড়ে ডিমের, দামও খানিক ওঠানামা করে, কিন্তু এবছরের উল্লম্বন সেই স্বাভাবিকতার বাইরে বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ। উৎপাদন বেড়েছে, তবু দাম এত উচ্চ, একে অস্বাভাবিক বলেই দেখছেন তারা। প্রাণী সম্পদ দপ্তরও নেমেছে খতিয়ে দেখার কাজে। কোন জেলায় কত উৎপাদন, কোন বাজারে কত দামে বিক্রি হচ্ছে, ফিডের ব্যয় কতটা বেড়েছে, সব হিসেব পাঠানো হবে মুখ্যমন্ত্রী দপ্তরে। প্রশাসনের মতে সমস্যা শুধু উৎপাদন খরচে নয়, বরং সন্দেহ বাড়াচ্ছে পাইকারি কিংবা খুচরো দামের বিপুল ফারাক। বাজারে ইচ্ছাকৃতভাবে যোগান আটকে রেখে দামের গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। নজরদারি ইতিমধ্যে বাড়িয়েছে নবান্ন। অন্যদিকে খামারিদের দাবি, দামের অস্থিরতার নেপথ্যে সবচেয়ে বড় দায় ফিডের আকাশ ছোঁয়া দাম। ভুট্টা, সয়াবিন মিল, মাছি, ভুসি, মুরগির খাবারের সমস্ত উপাদানের দাম গত কয়েক মাসে বিপুল বেড়েছে। উৎপাদন খরচ অন্তত 20 থেকে 30% বৃদ্ধি পেয়েছে বলেই দাবি তাদের। ফলে উৎপাদন বাড়লেও খরচের উপর বাজার দরে কার্যত আগুন ধরাচ্ছে। চাহিদার মরশুম, বাড়তি উৎপাদন, তবু অদমনীয় দাম। ডিমের বাজারে এই অস্বাভাবিকতা কাটাতে কতটা সফল হয় প্রশাসনের কড়া নজরদারি, এখন সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। হাই নিউজ নেটওয়ার্ক। বহুতলের ছাদ নয়, এবার ভূগর্ভে রেইন ওয়াটার হারভেস্টিং এর সিদ্ধান্ত কলকাতা পুরসভার। শহরের 144টি ওয়ার্ডের প্রায় 90টি এলাকাকে চিহ্নিত করা হয়েছে, যেখানে বর্ষার সময় জলে ভেসে যায়। পাম্প চালিয়ে জল সরাতে হয় সেখানকার। সেই সব জায়গায় রেইন ওয়াটার হারভেস্টিং হবে। এতদিন বহুতলের ছাদে রেন ওয়াটার হারভেস্টিং হয়েছে, এবার হবে ভূগর্ভে। অভিনব পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা কেএমসি। শহরের 144টি ওয়ার্ডের প্রায় 90টি এলাকাকে চিহ্নিত করা হয়েছে, যেখানে বর্ষার সময় জলে ভেসে যায়, পাম্প চালিয়ে জল সরাতে হয়। সেই সব জায়গায় রেন ওয়াটার হারভেস্টিং হবে। পুর নিকাশি বিভাগ ইতিমধ্যে সমীক্ষা সম্পন্ন করেছে বলে খবর। কলকাতা পুরসভার সূত্রে খবর, পূর্ব ভারতের মধ্য কলকাতা পুরসভায় প্রথম এই প্রকল্প হাতে নিয়েছে। মাটির 10 মিটার নিচে পৃথক দুটি চেম্বারে বর্ষার জল জমিয়ে পরিশ্রুত করে পরে তা আবারও প্রকৃতিতেই ফিরে যাবে। ফলে দুভাবে লাভবান হবে কলকাতা। প্রথমত, নিচু এলাকায় বর্ষার জল কিছুটা হলেও সামাল দেওয়া যাবে। দ্বিতীয়ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল, যুগের পর যুগ ধরে কলকাতার বিস্তীর্ণ এলাকায় ডিপ টিউবওয়েলে জল তোলা হতো। এখনও সংলগ্ন এলাকার কয়েকটি ওয়াটার পাম্পের জলের উপর নির্ভর করে। ফলে মাটির ভূগর্ভস্থ জলস্তর কমতে শুরু করেছে। এমনকি আর্সেনিকের প্রকোপ নিয়েও বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। রেন ওয়াটার হারভেস্টিং এর ফলে বৃষ্টির জল মাটিতে মিশলে সেই সমস্যার অনেকটাই সুরাহা হবে, জলস্তর ক্রমশ বাড়বে। এক পুরকর্তার কথায়, মাটির উপরে একটি খোলা পাইপ থাকবে। সেই পাইপ দিয়ে বর্ষার জল মাটির অন্তত 10 মিটার নিচে 7 ফুট লম্বা ও 4.5 ফুট চওড়া চেম্বারে জমা হবে। অপরিশ্রুত জল থিতিয়ে গেলে পাশে মাইক্রো চেম্বারে পাঠানো হবে। দ্বিতীয় দফায় পরিশ্রুত হওয়ার পর সেই জল মাটিতেই মিশে যাবে। উত্তর কলকাতার বাগবাজার বা আমহা স্ট্রিট বা দক্ষিণ কলকাতার বালিগঞ্জ, ফাঁড়ি, চেতলা, কালীঘাট
জাজেস কোর্ট রোড সহ গার্ডেনরির জল উৎপাদন এবং সরবরাহ কেন্দ্রের মধ্যেই এই প্রকল্প করার জন্য জায়গা চিহ্নিত করার কাজ হয়েছে। পুরসভা সূত্রে খবর, কাজ সুষ্ঠুভাবে করার জন্য সংশ্লিষ্ট বড় চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেই কাজ হবে। কারণ কোন এলাকায় জল জমে তা ভালো করে বলতে পারবেন বড় চেয়ারম্যান। বস্তুত বৃষ্টির জল পরিশ্রুত করে মাটিতে ফিরিয়ে দেওয়ার এই প্রকল্পকে ঘিরে রীতিমতো উৎসাহিত পুর আধিকারিকরা। কারণ প্রকল্প সফল হলে রাজ্যের অন্য পুরসভাতেও এইভাবে বৃষ্টির জলকে মাটিতে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হবে। হাই নিউজ নেটওয়ার্ক। শহর জুড়ে ডেঙ্গুর গ্রাফ নামতে শুরু করেছে, কিন্তু ব্যস্ততা কমেনি পুরসভার। আবহাওয়া ঠান্ডা হলেও মাদার ফসি অর্থাৎ মশার বংশবিস্তারের মাতৃকেন্দ্রগুলো এখনও কলকাতার জন্য চিন্তার কারণ। শহরে ডেঙ্গুর গ্রাফ নামতে শুরু করেছে ঠিকই, কিন্তু শীতের সকালে কলকাতা পৌরসভার ব্যস্ততা একটুও কমেনি। কারণ আবহাওয়া ঠান্ডা হলেও মাদার ফসি অর্থাৎ মশার বংশবিস্তারের মাতৃকেন্দ্রগুলি এখনও কলকাতার জন্য বড় চিন্তার কারণ। আগামী 3 মাস জুড়ে এই গোপন লার্ভার আশ্রয়স্থলগুলিকেই নজরদারির মূল লক্ষ্য হিসেবে ধরেছে পৌরসভা। গত সপ্তাহে শহরে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা 122-এ নেমেছে। সংক্রমণ আগের থেকে কমেছে, এটা পৌরসভার কাছে সুখবর। তবুও স্বাস্থ্যকর্তাদের আশঙ্কা, সামান্য অবহেলায় শীতের মধ্যেও লুকিয়ে থাকা এডিস মশা আবারও সক্রিয় হয়ে উঠতে পারে। বিশেষ করে নির্মাণাধীন বাড়ির কোণায় জমে থাকা জল, পরিত্যক্ত টব, ছাদের ট্যাঙ্ক বা পুরনো ড্রাম, এই জায়গাগুলি শীতের মরশুমে মাদার ফসি তৈরি হওয়ার সবচেয়ে সম্ভাব্য স্থান। পৌরসভার পতঙ্গবিদের ভাষায় শীত মানেই এডিস নিস্তেজ, এ ধারণা কিন্তু ভুল। জল জমে থাকলে মশার ডিম 3 থেকে 6 মাস পর্যন্ত টিকে যেতে পারে। তাই এখনই সতর্ক না হলে বসন্তে আবারও হানা দিতে পারে ডেঙ্গু। এই কারণেই শহর জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি। পৌরসভার টিম নিয়মিত জল অপসারণ, লার্ভা ধ্বংস, নির্মাণস্থল পরিদর্শন এবং ওয়ার্ড ভিত্তিক সচেতনতা অভিযান চালাচ্ছে। নাগরিকদেরও পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে কঠোর দায়িত্ব নিতে বলা হয়েছে। পৌরসভার আবেদন, আশপাশে কোথাও অযত্নে জল জমতে দেখলে সঙ্গে সঙ্গে পৌরসভাকে জানান। আপনার সতর্কতায় শহরকে নিরাপদ রাখার সবচেয়ে বড় হাতিয়ার। হাই নিউজ নেটওয়ার্ক। চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। কলকাতায় মৌসুমের শীতলতম দিন, তাপমাত্রার পারদ ছুঁয়েছে 14.5 ডিগ্রি। সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং। আগামী কয়েকদিন এমন আবহাওয়া জারি থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং, বহু করে কমছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার মরশুমের শীতলতম দিনের সাক্ষী থাকল কলকাতা। তাপমাত্রার পারদ ছুঁয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। জেলায় জেলায় ক্রমশই বাড়ছে শীতের কামড়। আগামী কয়েকদিন এমন আবহাওয়া জারি থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, হু করে বাংলায় ঢুকছে পশ্চিমের শীতল হাওয়া। আগামী 7 দিন রাজ্যের শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতায় শনিবার মৌসুমের শীতলতম দিন, তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 40 থেকে 83%। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে সর্বনিম্ন 15 থেকে সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস। জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। তাপমাত্রার ওঠানামার ফলে কুয়াশার সম্ভাবনা। ভোরের দিকে দৃশ্যমানতা 200 মিটার পর্যন্ত নেমে যেতে পারে। উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আবহাওয়া প্রায় একই রকম থাকবে। তাপমাত্রার বড়সড় হেরফেরের কোনো সম্ভাবনা নেই। শীতের আমেজ বজায় থাকবে। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। সকালে ও রাতে শীতের আমেজ বেশি উপভোগ করা যাবে। দিনের বেলায় তুলনামূলক শীতের অনুভূতি কম। দার্জিলিংয়ের তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়েছে। ভোরের দিকে 2-1 জায়গায় কুয়াশার সম্ভাবনা। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুর দুয়ারের কুয়াশার সম্ভাবনা বেশি। সপ্তাহান্তে পার্বত্য এলাকায় বাড়বে কুয়াশার সম্ভাবনা। বাংলার মতো ভিন রাজ্যেও জাঁকিয়ে শীতের আমেজ। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়
এবং ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় ঘন কুয়াশার দাপটের সম্ভাবনা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টিতে ভিজতে পারে তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকালে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।